ভিড়ে ঠাসা বামেদের ব্রিগেড, তাতে কি ভোট বাক্স ভরবে, কি মনে হয় আপনার? দেখুন, ব্যাপারটা আপনাকে একটা কথা বলি, এটা রাজনীতি। হ্যাঁ, রাজনীতি মানে আপনি যেটা চোখে দেখছেন সেটাই সবসময় বাস্তব তা নয়। সব ক্ষেত্রে ফাঁকা ব্রিগেড হোক বা ভরা ব্রিগেড হোক, আমি আপনাকে বলছি, আপনাকে প্রথম জানতে হবে যে ওরা বামেরা প্রথম ঘোষণা করে দিয়েছে, যে আমরা তৃণমূলের সঙ্গে লড়ব না, অথচ INDIA জোটে থাকবো, অথচ সীতারাম ইয়েচুরির সঙ্গে একসাথে বসে বিরিয়ানি খাবো, কফি খাবো। এইবারে যেটা বিষয় হচ্ছে, ওরা একটা জিনিস বুঝেছে, যদি ভোট বাইনারি হয়, শুনুন, CPM-এর এই যে আজকে পঞ্চায়েতে CPM-এর প্রায় 10-15 জন 20 জন কর্মী মারা গেছে, বহু কর্মী অত্যাচারিত ঘর ছাড়া, তৃণমূলের হাতে CPM প্রতিদিন মার খাচ্ছে। এখন যদি ওরা জোট করে ভোট করতে যায়, এই কর্মীগুলো সব তো উল্টো দিকে ভোট করবে। কোন দিকে ভোট করবে? উল্টো দিক মানে বিজেপি কি করবে? আচ্ছা, তো সেই জন্য ওরা ভোটটাকে ওই অঙ্কে নিয়ে যাচ্ছে না। এরা বিদেশি মাথা না, বুদ্ধি বিদেশ থেকে আসে, এদের মাথা ভালো। হ্যাঁ, চোর হতে পারে, বজ্জাত হতে পারে, কিন্তু জাত ভালো এদের। তো ব্যাপারটা হচ্ছে, এদের এই যে বুদ্ধিটা হচ্ছে, আপনি ভেবে দেখুন, যদি যেই মুহূর্তে আপনি ভোটে অঙ্কে যাবেন, সঙ্গে সঙ্গে CPM একটা বড় ভাঙন ধরবে। তাই ওরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, এটা পুরো তৃণমূলের টাকায় পুষ্ট এরা এখন এই মুহূর্তে, যে এদের পশ্চিমবঙ্গে যে তৃণমূল বিরোধী যে শক্তি, তৃণমূল বিরোধী ভোটটাকে টুকরো টুকরো করে দাও, তৃণমূল বিরোধী ভোটকে ভেঙে টুকরো টুকরো করে দাও, সেই প্রক্রিয়া চালাচ্ছে ওরা। তৃণমূল বিরোধী ভোট যদি বিজেপির বাক্সে ঢুকে যায়, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন বামেদের ভোট নিয়ে। 2011 সালে বামেরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল। ভোট কারোর বাপের না, আর ইজিম না ঠান্ডা ঘরে বসে বেশি হয়, বুঝলেন? গ্রামের যে মানুষটা পাড়ার তৃণমূল পঞ্চায়েতের হাতে মার খাচ্ছে, তার কাছে ওই কার্ল মার্কস, অ্যাঙ্গেল, লেনিন, ফেলিন, স্ট্যালিন ওগুলো কোনো ইস্যু না। তার কাছে ওই লোকটাকে আমায় আটকাতে হবে। আর ওরা জানে যে আটকাতে একমাত্র এই মুহূর্তে বিজেপিই পারবে। আপনি আমাকে বুঝিয়ে বলুন, এর আগে 21-এও তো ব্রিগেড হয়েছিল, সে ব্রিগেড তো ফ্লপ হয়নি, সে ব্রিগেডও ফ্লপ হয়নি, সে ব্রিগেডেও লোক হয়েছিল, ভোট পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই এমন একটাও করেননি যে 21শে জুলাই কখনো ফ্লপ হয়েছে। প্রত্যেক কটা 21শে জুলাই আরেকটা আগের 21শে জুলাইকে ছাপিয়ে গিয়েছে, কিন্তু ভোট হয়নি। ভোট আর ব্রিগেড এক নয়। আমাদের গতবারে আমাদের ব্রিগেড যা হয়েছিল তাতে তো আমাদের 200 পার হয়ে যাওয়া উচিত ছিল, আমরা পাইনি তো। এক, ব্রিগেডে এগুলো লক্ষণীয় নয়। ব্রিগেডে লক্ষণীয় হচ্ছে যারা বলতো ইয়ে আজাদি ঝুটা হ্যায়, এটাই হচ্ছে মোদির খেল, তারা আজকে জাতীয় পতাকা ওড়াচ্ছে। তাদের ব্রিগেডে লাল পতাকার ওপরে জাতীয় পতাকা রেখেছে। যাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বোস অধিকাংশ সময় তখন রাইটার্স বিল্ডিংয়ে 15ই আগস্টে জাতীয় পতাকা তোলেননি অধিকাংশ সময়, আজকে তারা জাতীয় পতাকা ওড়াচ্ছে। এটা হচ্ছে, দেখবেন, যত CAA NRCর আন্দোলন হয়েছে, যত মৌলবাদী শক্তি আন্দোলন করেছে, সবার আগে হাতে এখন জাতীয় পতাকা, আগে বোঝাচ্ছে আমরা ভারতীয় ভাই। এই ব্যাপারটা মোদিজি না আসলে এরা ঠিক বুঝতে পারতো না। এবার দেখুন না, আপনি জোট নেই, ওরা সেই গানটাকে চুজ করেছে। বাংলা নিয়ে, পশ্চিম বাংলা নিয়ে আর কোনো গান নেই, অনেক গান আছে, ওরা সেই গানটা চুজ করেছে যেটা রাজ্য সঙ্গীত। আর ওখানে ওরা হে ভগবান, হে ভগবান, ওই গানের লাইনটা ওরা বেছে নিয়েছে। ওরা ভগবানের নাম ভালোই নিয়েছে। ওদের দে আর মিস্টেরিয়াস। ওরা আজকে যাকে খারাপ বলে, ইন্দিরা গান্ধীকে রাক্ষসী বলেছে, পরে মা বলে ডেকেছে। মমতা ব্যানার্জিকে চোর বলছে, ভোটের পরে জোট হয়ে গেলে, জোট থাকলে তখন ওরা পিসি বলবে। এই
শুনুন, আখেরে এইসব জোটে ওরা যেটা চেষ্টা করছে সেটা ভোট ভাঙার। মানুষ আসবে, মানুষ দেখবে, মানুষ থাকবে, আখেরে ভোট হবে না। শূন্য শূন্যই, শূন্য ইন্টু শূন্য করলে কত হয়? শূন্য প্লাস শূন্য করলে যা হয় তাই হবে, ওরা কোনো চাপ নেই। এই যে বামফ্রন্টের এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে তাদের যে সমস্ত নেতা মানেই তারা বৃদ্ধ, কিন্তু হঠাৎ করেই বামফ্রন্টের যুব ব্রিগেড থেকে মীনাক্ষী মুখার্জির নাম উঠে আসছে এবং সেই মীনাক্ষী মুখার্জিকেই সামনে রেখে ব্রিগেডে কিন্তু সাফল্য আশা করেছিল সিপিএম। তাহলে কি মীনাক্ষীকে সামনে রেখেই বুক বাঁধছে সিপিএম? দেখুন, আমি বলছি এরা যুবরা যারা আছে তারা দেখতে শুনতে ভালো, মানে রাজনৈতিকভাবে এখনো অবধি পরিষ্কার, কিন্তু এই যে সিপিএম শব্দটা, সিপিএম শব্দটা, এই শব্দটা মানুষের মনে এমনভাবে গেঁথে আছে যন্ত্রণার সঙ্গে যে একে আর মানুষ নেবে না। বৃদ্ধরা যতই পর্দার আড়ালে লুকিয়ে থাকুক, এদের ব্যাপারগুলো সব বড় বড়, বুঝলেন? এদের ব্যাপারটা হচ্ছে এরা ঘোমটা দিয়ে খ্যামটা নাচ করে। এরা বলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়, এখন সেই ভারতের পতাকা নাড়াচ্ছে। এরা রবীন্দ্রনাথকে সাম্রাজ্যবাদী বলেছিল, এখন রবীন্দ্রনাথের গান শোনাচ্ছে। পুঁজিপতিদের দালাল বলেছিল রবীন্দ্রনাথকে, এখন রবীন্দ্রনাথের গান শোনাচ্ছে। হ্যাঁ, তোজোর কুকুর নেতাজিকে আমি বাদ দিলাম, আমি যেগুলো যেগুলো করেছে শুধু সেইগুলো টানছি। আমি আপনাদের বলছি, দেখবেন ওরা গান যখন গায়ে গায়ে মানে রক্ত গরম হয়ে যায়, আহা বিপ্লবের গান গায়। ওরা আমাদেরকে গান গাইতে দেয় না। ভাই, ক্ষমতায় ছিলি যখন 34 বছরে কি কি করেছিস তোরা? দুটো দু রকম। সিপিএম হচ্ছে চোর, এই মাফ করবেন, সিপিএম হচ্ছে খুনি, তৃণমূল হচ্ছে চোর প্লাস খুনি। কিন্তু যদি নৃশংসতার কথা বলেন, যদি আপনি নৃশংসতার কথা বলেন, নৃশংসতায় আজও এগিয়ে কিন্তু সিপিএম। ছেলেকে কেটেছে, কেটে মায়ের সামনে ভাতে রক্ত মাখিয়ে সেই ভাত মাকে খাওয়াচ্ছে। কোন কোন বিপ্লব আপনি আমায় বলুন? কোন সমাজতান্ত্রিক, কোন সাম্যবাদী বিপ্লব আপনি আমাকে বলছেন? কোন বিপ্লব? যারা সাধুরা সেতুর ওপর দিয়ে যাচ্ছিল তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে প্রকাশ্য দিবালোক। কোন বিপ্লব? হাওড়ার কান্দুয়া জায়গাটার নাম বোধ হয়, অন্তত 20 জনের 2টো করে হাতের কবজি কেটে দিয়েছিল। ইতিহাস আপনারা ভুলে গেছেন। আপনি বলুন না। শুনুন, মানুষ আজকাল তাড়াতাড়ি ভুলে যায় হয়তো। আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব সেগুলো মনে করিয়ে দেওয়া। আজকে ওরা প্রগতিশীল, উন্নয়ন এসব বলছে। লাল পতাকাটা নিয়ে একটা কথাই চালু ছিল, লাল মানেই সব বন্ধ। বছরে 4 বার করে ধর্মঘট করত যে কোনো কারখানায়। যাদের ট্রেড ইউনিয়ন নীতি ছিল গো স্লো, মানে প্রোডাকশন কমিয়ে দাও। যারা বছরে 2 বার করে বন্ধ রাখতো, আমার মনে আছে, একটা হচ্ছে বেকার বিরোধী দিবস। তারা কত বেকার ছেড়ে গেছিল পশ্চিমবঙ্গে। যারা অটোমেশনের বিরুদ্ধাচরণ করেছিল। আপনি বলুন না, বাম জামানায় 34 বছরে পশ্চিমবঙ্গে কতগুলো কারখানা সৃষ্টি হচ্ছে। এসব গানে ভালো, এরা দেখবেন এরা সব গণ নিয়ে চলে। তৃণমূল যেমন একদম মানে অন্যরকম ভাবে চলে, এরা গণ। এর দেখবেন হচ্ছে গণশক্তি, এদের হচ্ছে গণসঙ্গীত, গণতান্ত্রিক মহিলা সমিতি, গণধর্ষণ। এরা গণের বাইরে বেরোয় না। এসব মুখোশ, এসব মুখোশ। সেলিমের ধর্মনিরপেক্ষতা, সেলিম সাহেবের ধর্মনিরপেক্ষতা মানে ধর্মতলায় গরু খাওয়া, ওদের ধর্মনিরপেক্ষতা। কোন দিক দিয়ে ওরা? শুনুন, আজকে পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আছে 34 বছর মানে 35ই ধরুন, ওরা 15 বছর, এরা এখনো হয়নি। এই যে 50টা বছর, এই 50টা বছরের পর যদি পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে ডবল ইঞ্জিন ছাড়া কোনো গতি নেই।
কোন একটি সরকার তখন যদি কেন্দ্রে আমাদের বিজেপি না থাকে আর আমরা যদি রাজ্যে বিজেপি চলে আসে, সে বিজেপিও পারবে কিনা সন্দেহ আছে। সে বিজেপিও পারবে না। এখন বলে না কৃষি হচ্ছে ওদের কৃষ্টি, হ্যাঁ, আর শিল্প হচ্ছে ভবিষ্যৎ। পুরো নাটক, পুরো নাটক। ওটা হচ্ছে বুদ্ধদেব বাবুর লাস্ট সময়। ওরা একটাই করেছিল তাপবিদ্যুৎ প্রকল্প, সেখানেও কোনো প্রোডাক্টিভিটি নেই। বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প, কোনো প্রোডাক্টিভিটি নেই। শুধু মানুষকে বোকা বানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন 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 করে 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 করে, আর ওই প্রথম দিকে চাষিদের, গ্রামের মানুষকে ওই বর্গা টর্গা হাবি জাবি করিয়ে জমি টমি পাইয়ে দিয়ে জোরদার জমিদার এসব শ্রেণীভাগ করে কিছুদিন চালিয়েছিল। তারপর পুরো এই শাহজাহান কাদের মাল? আপনি বলুন, এই শাহজাহান কাদের মাল? ওই কি মোল্লা, শওকত মোল্লা কাদের মাল? রেজ্জাক মোল্লা কাদের মাল? এদের অতীত কি? এরা কারা? শাহজাহান কি আগে সাধু ছিল, সন্ত ছিল, মসজিদে আজান দিত? এই রকমই মাল ছিল। এরা নেতা করে দিয়েছে আর ওরা গুন্ডা রেখেছিল, এটাই তফাৎ, আর কিছু তফাৎ নেই। তৃণমূল এবং বিজেপি দুই দলকেই ব্রিগেডের মঞ্চ থেকে নিশানা করেছিলেন মীনাক্ষী। তিনি বিজেপিকে আক্রমণ করে বলছেন যে যখন কেউ দেশকে বিক্রি করে দেয় তখন আমাদের উচিত দেশকে বাঁচানো। এ হলো পুরনো মদ নতুন বোতলে। তৃণমূলের কিছু লোক বিজেপি থেকে আমি বলতে পারে, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, আমাদের মতন কিছু ছেলে গেছে হয়তো, কিন্তু ভোট তো কারোর বাপের নয়। আগে তো এরা সিপিআই ছিল, পরে এরা সময়ের তাগিদে সিপিএম হয়েছে। আমি এই যে বলছে যে পুরনো বোতলে, নতুন বোতলে পুরনো মদ, এরা তো আজকে পুরো আস্ত মীনাক্ষীরাই তাই, আস্ত মীনাক্ষীরাই তাই। নতুন বোতল, ভেতরে সেই বিমান বাবু। আচ্ছা, দেশের কথা ওরা কি করে বলে? ওরা দেশীয়ই নয়। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে কি? আমরা যেমন বলি ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি। আপনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে কি? এরা হচ্ছে ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি। আপনি বলুন না, ওরা দেশের একটা কটা মনীষীর ছবি লাগায়। দাড়িওয়ালা হলে কি সবাই রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, যাদের নিজের দেশে আর কোনো অস্তিত্ব নেই। একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি মহান ব্যক্তি, ওনাকে নিয়ে আর প্রশ্ন আমার মতন খুদে মানুষের উত্তর দেওয়া কি সম্ভব? যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, কিন্তু এখন বলছেন শুধু নিজের লোকসভা কেন্দ্রে সীমাবদ্ধ থাকলে হবে না, দল তাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তিনি পালন করবেন। কি বলবেন? আমি ওসব নিয়ে কিছু বলতে পারবো না, ওদের দলের ব্যাপার, ওরা যা কি করবে না করবে ওরা জানে, আমি এটার মধ্যে বলতে পারবো না। আমার কতগুলো নৈতিক প্রশ্ন আছে, পরিষ্কার কথা। আপনি আমাকে একটা কথা বলুন, কালকে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় 60-70 হাজার মানুষকে নাকি বার্ধক্য ভাতা দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি, আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নমস্কার করছি। কিন্তু আমি জানতে চাই যে ভাই টাকাটা কোত্থেকে এলো? 60,000 মানুষকে যদি 1,000 টাকা করে মাসে দেওয়া হয়, আমি হিসেব করতে পারবো না, আমার ক্যালকুলেটর ছোট। আপনি আমায় বলুন কত টাকা হয়? আপনি আমাকে বলুন 60,000 মানুষকে 1,000 টাকা করে মাসিক দিলে কত টাকা হয়? এই প্রশ্নটাতেই এক মিনিট, আমি এক এক করে আসছি। আমি আপনারা প্রশ্ন করার দরকার কি? আমি তো বলছি আপনাকে, আমি জিজ্ঞাসা করি, এই যদি যে পরিমাণ টাকাটা, ধরুন এই টাকাটার উৎস দেখাতে হবে তো। ধরুন উনি বলছেন আমি সরকার না দিলে আমি দেব, ভালো কথা। বাবা তুমি কোথা থেকে দেবে? ভিক্ষা করে দেবে? আচ্ছা, তুমি লোকের থেকে চেয়ে এনে দেবে? তুমি লোকের হাতে পায়ে ধরে দেবে? কোনো না কোনোভাবে তুমি এনে দেবে। তোমাকে তো একটা সোর্স অফ ইনকাম দেখাতে হবে। এমন হবে না তো যে এটা গরু কয়লা নিয়োগ দুর্নীতির টাকা। তুমি বুঝেছো যে এবারে তোমার পক্ষে ভোট জেতা সম্ভব হবে না, তাই তুমি এইভাবে ভোট কেনার চেষ্টা করছো।
আমার আরও একটা প্রশ্ন আছে যে এই বুড়ো মানুষগুলোর ঘরে আবার পরে ইডি সিবিআই আসবে না তো? কারণ নিয়োগ দুর্নীতির টাকাগুলো তুমি এদের ঘরে ঢুকিয়ে দিচ্ছ, সেরকম হবে না তো? এক। দুই, আচ্ছা আপনি আর বলুন তো, উনি তো সর্বভারতীয় নেতা, উনি তো সর্বভারতীয় নেতা, উনি তো শুধু ডায়মন্ড হারবারের নেতা না, তো বাকি 41টা লোকসভা কেন্দ্রের বুড়ো মানুষগুলোর কি হবে? বুড়োদের নিয়ে ছেলে খেলা বন্ধ হোক, দিন, উনি দিন, কিন্তু উনি কনস্ট্রাকটিভভাবে পুরোটা ক্লিয়ার করে তারপর দিন।